আমরা খবর নিয়ে নয় ছয় করি না, নতুন আঙ্গিকে নতুন পরিসরে নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লা বল। মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত আপনাদের হল্লাবলের পর্দায়। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। লাগাও চুমুক, জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আদে রসে তুই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। সাম্প্রতিক উত্তেজনা উস্কে দিতে মাধববাড়ি গুলিকাণ্ড এলাকা সফরে গিয়ে জানালেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। ত্রিপুরা বিকাশে রাজ্য সরকার পদক্ষেপগুলো প্রতি কমিশন সহানুভূতিশীল থাকবে বোর্ডের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন.কে. সিংহ। জীবিত পিতাকে মৃত বানিয়ে পিতার সম্পত্তি জালিয়াতি করে দখল করার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে ঘটনা বিশ্রামগঞ্জের বরচলায়। ক্ষয়নদী ভাঙন রোধে রাস্তার সংস্কারের উদ্দেশ্যে বৃহস্পতিবার কোলাপুরের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গেলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা। পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে মহাকরণে রাজ্য সরকার বৈঠক অনুষ্ঠিত। এখন বিস্তারিত। মহারাজা বীর বিক্রম কিশোরের স্ট্যাচুতে গুলি চালনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। মূলত সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। বৃহস্পতিবার মাধববাড়ি এলাকা সফর করে সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য। গত 8 জানুয়ারি নেসর ঢাকা 11 ঘন্টার উত্তর পূর্বাঞ্চল বন্ধকে ঘিরে জিরানিয়ার মাধববাড়ি এলাকায় গোলাগুলি কাণ্ড ঘটে যায়। সেদিন জিরানিয়ার 10 নং পাড়া এলাকায় মহারাজা বীর বিক্রম মাণিক্যের স্ট্যাচুতেও গুলি লাগে। স্ট্যাচুর মাথায় গুলি লাগার পাশাপাশি একটি হাতও ভেঙে যায়। এই ঘটনার পর বৃহস্পতিবার এলাকা সফরে যান মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য। তিনি অভিযোগ করেন সাম্প্রদায়িক মনোভাব থেকে ইচ্ছাকৃতভাবে স্ট্যাচুতেও গুলি করা হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যে জাতিগত দাঙ্গা লাগানোর জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন ষড়যন্ত্রীরা চাইছিল ঘটনার প্রতিক্রিয়ায় জনজাতিরা রবি ঠাকুর, বিবেকানন্দ কিংবা ক্ষুদিরামের মূর্তি ভেঙে দিক, যাতে রাজ্যে জাতিগত দাঙ্গা বাঁধে। अभी मैं दुकान देख के भी आया हूँ। सबका बोलना है कि इट वाज द TSR along with some other people जिसने दुकान को आग लगाया।
यहाँ में महावीर विक्रम के स्टैचू में डंडा मारकर हाथ तोड़ दिया है, सर के ऊपर गोली लगा है। मुझे नहीं लगता कि प्रोटेस्टर्स के पास बंदूक था कि वो महावीर विक्रम के स्टैचू के माथे के ऊपर गोली मारे। इन्होंने मारा है। अब इनका कोई मतलब होगा। इसी के लिए मैं कहता हूँ सबसे कि अगर आप मूर्ति बनाते हो और उसका इज्जत नहीं कर सकते हो तो क्यों बनाते हो। और ये जो भी किया है उन्होंने एक कम्युनल इंटेंशन से किया है। आज महावीर विक्रम का स्टैचू को गोली मारा है, हाथ तोड़ा है। अगर कोई ने रिएक्ट किया और किसी और खुदीराम बोस, विवेकानंद या रवि ठाकुर का स्टैचू को तोड़ा तो कम्युनल टेंशन बढ़ेगा। ये सब जो किया जाता है इतने आसान से नहीं किया जाता है। इसके पीछे कुछ ना कुछ षड्यंत्र चाल रहता है कि कम्युनल टेंशन को इलेक्शन के पहले लाए। ये सब चीज़ इतना आसानी से नहीं होता, वरना एक मूर्ति क्या प्रोटेस्ट कर रहा था। क्योंकि ये लोग चाहते हैं कि एक रिएक्शन दूसरी तरफ से भी आए और तब टेंशन को बढ़ाए। প্রদ্যুৎ কিশোর মানিক আরো বলেন, নিরস্ত্র বন্ধ সমর্থকদের ওপর সেদিন বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পুলিশ বাহিনী। এমনকি অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আহত ব্যক্তির ওপরেও হামলা চালানো হয়েছে। এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করা কিভাবে দেশদ্রোহিতা হতে পারে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শিবসেনাও এর বিরোধিতা করেছে গোটা উত্তর পূর্ব ভারত। गलत चीज हुआ है एंड अब मैं क्या बोलूं। यहाँ पर जो एम्बुलेंस अटैक हुआ था उस दिन मैंने देखा है वीडियो, आई हैव सीन द वीडियो, एम्बुलेंस वीडियो का अटैक देखा है। अब ये कहीं भी दुनिया, अब यूनाइटेड नेशन में जाके ये ह्यूमन राइट्स वायलेशन है कि आप एम्बुलेंस को मारोगे, उसके अंदर जो आदमी को गोली लगा उनको आप पीटोगे। मेरे पास और एक वीडियो है जहाँ में TSR जवान ने ओपनली गोली मारा है, उसके अंदर कोई खतरा नहीं था, कोई उनको टच नहीं कर रहा था, उनका लाइफ जिंदगी डेंजर में नहीं था। पूरा वीडियो एविडेंस बोलता है। अगर आपको इतना जोश है तो आप दिखाइए कहीं और, लेकिन निहत्थे प्रोटेस्टर्स को जिसके पास कुछ नहीं है उनको आप ऐसा अटैक करोगे और तब उसके बाद बोलोगे कि ये एंटी नेशनल है। कहाँ से ये एंटी नेशनल है? सिटीजनशिप अमेंडमेंट बिल प्रोटेस्ट करने से कहाँ हम लोग एंटी नेशनल हुए? शिवसेना प्रोटेस्ट कर रहा है एंटी नेशनल बिल के लिए। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটির যুব সংগঠন ইয়ত আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়াও এদিন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যুৎ কিশোর মানিকের সফর সঙ্গী ছিলেন। রাজ্য সরকার সেদিন বন্ধের বিরোধিতা করলেও ইয়ত আইপিএফটির সাধারণ সম্পাদক যে বন্ধের সমর্থক তা ঘটনাস্থলেই জানান মহারাজা। मेघालय में नेडा का एलाई है, वो प्रोटेस्ट कर रहा है। पूरा नॉर्थ ईस्ट में प्रोटेस्ट हो रहा है। बहुत लोग एलाई है बीजेपी के। हमारे संग यहाँ में शुक्ला है, ये प्रोटेस्ट कर रहा है एंड सिटीजनशिप अमेंडमेंट। तो क्या अगर अभी तक दो कैबिनेट मिनिस्टर कुछ बात बोले, हम इसमें भी नहीं बोलना चाहते क्योंकि यहाँ में हमारा यूथ IPFT भी है, लेकिन उनको खुद समझने दो। लेकिन ये ऐसा सरकार नहीं चलता और ये सरकार को भी नहीं भूलना चाहिए कि यहाँ में जो हमारे MLAs हैं उनका भी एक दायित्व बनता है अपने लोगों के ऊपर, और मेरा भी एक दायित्व बनता है। मैं इसमें पॉलिटिक्स नहीं लाना चाहता हूँ, लेकिन जो हुआ है वो गलत बात हुआ है और इसका MLA को जवाब देना पड़ेगा, लीडर्स को जवाब देना पड़ेगा। और सिटीजनशिप अमेंडमेंट बिल जो मेन चीज़ है उससे पीछे हटने वाले हम नहीं हैं। आपने लोकसभा में पास किया है, राज्यसभा में हम होने नहीं देंगे। अगर आपने पास किया, अगर आप ऑर्डिनेंस लाओगे तभी भी हम होने नहीं देंगे। এলাকা সফরকালে সেদিনের ক্ষতিগ্রস্ত মানুষজনদের সঙ্গেও মিলিত হন প্রদ্যুৎ কিশোর। ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়া সহ তাদের সহায়তা করারও আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল্ড। ত্রিপুরার সার্বিক বিকাশে রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো পঞ্চদশ অর্থ কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান NK সিং। বৃহস্পতিবার মহাকারণে আহত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সিং আরও জানান, রাজ্যের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপই গ্রহণ করছে রাজ্য সরকার। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আসামের পরই ত্রিপুরার ভূমিকা থাকতে পারে, তবে এর জন্য ত্রিপুরাকে যথাযথ সহযোগিতা করা প্রয়োজন বলে জানালেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান NK সিংহ। বৃহস্পতিবার মহাকারণে আহত এক সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান NK সিংহ জানান, রাজ্যের সার্বিক বিকাশে সর্বাগ্রে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশের চিটাগাং বন্দরের সুযোগ আরো প্রসারিত হলে ত্রিপুরার উন্নয়নে নতুন দিশা হবে।
the connectivity with Bangladesh, particularly the being able to have the access to the Chittagong port through some investment would open up the economy of this place significantly. The fact that today, after the elections in Bangladesh, there is a significantly improved climate, and the relationship between India and Bangladesh have undergone a change, a decisive change, and which has strengthened our relationship, augurs further hope in that regard. Also, I think that they gave examples. মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের সাথে বৈঠক প্রসঙ্গে এনকে সিংহ জানান, মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদে আধিকারিকদের সাথে বৈঠকে 5টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যকে মডেল স্টেট বানানোর পরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা অভিনন্দনযোগ্য। গত 10 মাসে রাজ্যের বিকাশে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা ইতিবাচক বলেও জানান পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিংহ। Today we had full discussions with the Honorable Chief Minister, his cabinet colleagues, and the other senior officers. I have 5 points to make. First, the Finance Commission fully shares the vision of the government and the Chief Minister to make Tripura a model state at the end of this government's tenure. This government in the last 10 months we recognize has taken very important initiatives and in several important areas affecting the economy of Tripura. The first and foremost on what can be done to improve the overall in the human resource development and the HRD sector, improving not only the number of schools, colleges, but in being able to see what can be done by way of teacher education, and what innovative ideas can be done to support the people, the students of Tripura seeking education in other metro cities in India. And I think that they have an HRD plan, which I think will contribute greatly to making Tripura in a position to harness its huge HRD talent which they have. In respect of the health sector, the Chief Minister pointed out that there is a huge opportunity. সাংবাদিক সম্মেলনে এনকে সিংহ জানান, রাজ্যের মানব সম্পদ উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। উপজাতি জনগণের কল্যাণেও রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের সার্বিক উন্নয়নে সরকারের পদক্ষেপগুলির প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের সহানুভূতিশীল বলেও জানান পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিংহ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। জীবিত পিতাকে মৃত দেখে জাল সার্ভাইভাল সার্টিফিকেট বের করে মৃত ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল অপর দুই ভাইয়ের বিরুদ্ধে। জালিয়াতির অভিযোগ এনে অভিযুক্ত দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন পিতা। ঘটনা বিশ্রামগঞ্জের গোলাঘাটি স্থিত বরচলা এলাকায়। জীবিত পিতাকে মৃত বানিয়ে আড়াইকানি জমি হাতিয়ে নিল দুই গুণধর পুত্র। অভিযুক্তদের নাম মতিলাল দেবনাথ ও প্রদীপ দেবনাথ। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন গোলাঘাটি স্থিত বরজলা এলাকায়। পিতা বীরেন্দ্র দেবনাথ দুই ছেলের এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে বিশালগড় মহকুমা আদালতে দুই ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায়, গৃহকর্তা বীরেন্দ্র দেবনাথের 4 ছেলে। অনেক আগে 4 ছেলের নামে তার সমস্ত জায়গা জমি উইল করে রেখেছিলেন বীরেন্দ্রবাবু। এর মধ্যে এক ছেলে অবিবাহিত অবস্থায় আত্মহত্যা করে। এরপরই মৃত ভাইয়ের জমির ওপর নজর পড়ে দুই ছেলের। সেই জায়গা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করে তারা। সেই মোতাবেক এক মুহুরীর সঙ্গে সলা পরামর্শ করে অবৈধভাবে মৃত ভাই হরিকৃষ্ণ দেবনাথের 1075 এবং 962 নম্বরের খতিয়ানের আড়াইকানি জমি ভাগ করে নিজেদের নামে আলাদা আলাদাভাবে পর্চা বের করার জন্য পিতা বীরেন্দ্র দেবনাথের জাল ডেথ সার্টিফিকেট দেখিয়ে একটি অবৈধ সার্ভাইভাল বের করা হয়। অবৈধ সার্ভাইভালটিতে বড় ভাই নারায়ণ দেবনাথের নাম বাদ দেওয়া হয়। সেখানে মতিলাল দেবনাথ ও প্রদীপ দেবনাথের নাম উত্তরসূরি হিসেবে দেখানো হয়। বিষয়টি বিশালগড় মহকুমা শাসকের গোচরে আনেন বীরেন্দ্রবাবু। ছেলে মতিলাল এবং প্রদীপ তারা মৃত আমার যে আইয়া সার্ভেলেবেল বাইর করছে, বাইর করিয়া তারা জোরে এগুলি সব কিছু দখল করে খাইতেছে, কিন্তু আমার কাছে যেতে মজা না।
আপনি আজকে কার কাছে অভিযোগ করছেন? ডিএম এসডিএম। এডিএম উনি কি কইছেন? কইছে যেন সরে করবো। কোন জায়গাতে বাড়ি আপনার? বরজলা, বিশ্রামঞ্জ বরজলা। এছাড়া বিশালগড় আদালতে দুই ছেলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন বীরেন্দ্রবাবু। ঘটনার বিবরণে তার মামলার দায়িত্বপ্রাপ্ত আইনজীবী জানান, বীরেন্দ্রনাথের ছেলে 3 জন, হ্যাঁ 4 জন ছেলে আর ওনার মিসেস। ওনার এর মধ্যে 97-এ ওনার এক ছেলে মারা যায়। ওনার জীবদ্দশায় উনি যা সম্পত্তি আছে ওনার, সেই সব সম্পত্তি সমানভাবে উনি ছেলেরা আগিয়ে দিয়ে দিয়েছে। এই যে হরেকৃষ্ণ মারা গেল, হরেকৃষ্ণের জীবদ্দশায় সে আরও কিছু সম্পত্তিও ক্রয় করছিল। এবার ওনার মারা যাওয়ার পরে ওনার স্ত্রীও আর নাই, তো স্বাভাবিকভাবে হরেকৃষ্ণ সম্পত্তির মালিক হওয়ার কথা ওনার প্রিয় বীরেন্দ্র দেবনাথের। কিন্তু ওনার দুই ছেলে প্রদীপ আর মতিলাল, ওরা দুজনের ওনার মৃত দেখাইয়া 1998-এ ওনার বাবাকে মৃত দেখাইয়া সার্ভাইভাল সার্টিফিকেট নিচে এসডিএম বিশালগড় থেকে নিয়ে হরেকৃষ্ণের যে জায়গাগুলো আছে সব জায়গাগুলো খতিয়ান মানে পর্চা নিজের নামে করে নিছে এবং জায়গা বিক্রি করা শুরু করছে এবং এনজয় করতেছে। দেখা যাক মামলায় বীরেন্দ্রবাবুর দুই ছেলের কবজা করা জমি পুনরুদ্ধার হয় কিনা। আদালতের রায়ের অপেক্ষায় বীরেন্দ্রবাবু। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সোনামুড়া টাউন হলে বৃহস্পতিবার বিজেপির ওবিসি মোর্চার সিপাহীজলা জেলার জেলা বর্গ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সম্পাদক তাপস মজুমদার। শ্রী মজুমদার তার বক্তব্যে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কাজকর্মগুলিকে জনগণের সামনে তুলে ধরার জন্য কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান। এই জেলা বর্গ বৈঠকে বিজেপির ওবিসি মোর্চার সিপাহীজলা জেলার সভাপতি রঞ্জিত দেবনাথ, মোর্চার রাজ্য সম্পাদক জগদীশ পাল, রাজ্য সংগঠন মন্ত্রী তাপস ভট্টাচার্য, নলছড় বিধানসভা কেন্দ্রের ওবিসি মণ্ডল সভাপতি সুভাষ দাস বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার নিচ্ছে সেগুলিকে গ্রাসরুট পর্যন্ত আপনি বলতে পারবেন যে আমাদের সরকার যখন 7ম পে কমিশন ঘোষণা করেছে, যাতে ত্রিপুরাতে নজিরবিহীন ঘটনা দেখেন 7ম পে কমিশন এই ত্রিপুরাতে সরকারি কর্মচারীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আপনারা কি মানুষের বাড়িতে গিয়ে পথসভা করে জনসভাতে কতবার বলেছেন যে 7ম পে কমিশন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের সরকার দিয়েছে? এই কাজটা করবে কে? আজকে যত ভালো কাজ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সংগঠন মানুষের কাছে গিয়ে না বলবে যে আমাদের সরকার করেছে, আমাদের সরকারি সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের সরকারি কাজটা করেছে, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝবে না যে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। এই সরকারের অল্প পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে মহাকারণে রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ সহ বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। বুধবার আগরতলা এসে পৌঁছেছে দেশের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এম.কে. সিং এর নেতৃত্বাধীন 10 সদস্য প্রতিনিধি দল। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্য সরকারের সঙ্গে কমিশনের মূল বৈঠকটি অনুষ্ঠিত হল। এদিন মহাকরণে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ সহ মুখ্য সচিব এল.কে. গুপ্তা এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। কার্যত রাজ্য সরকারের সঙ্গে মূল বৈঠকটি শেষে কিন্তু পঞ্চদশ অর্থ কমিশনের রাজ্য সফরের মূল উদ্দেশ্য সাধিত। বৈঠকে কি আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে কিংবা অর্থ কমিশনের প্রতিনিধিরা রাজ্য সরকারকে কোন সিদ্ধান্ত জানাতে পেরেছে কিনা সে খবর এখনো অপ্রকাশিত। উল্লেখ্য, শুক্রবার পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দলটি রাজ্য ত্যাগ করবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আমাদের লক্ষ্য দ্বিতীয়বার মোদি, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য বিজেপি যুব মোর্চা নেতাকর্মীরা একত্রিত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনের সভানেত্রীর বার্তা শোনালেন। আগরতলা উচ্চন্ত প্রাসাদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য যুব মোর্চার নেতা কর্মী সমর্থকরা পুনম মহাজনের বার্তা শুনলেন।
আসলে পুরোটাই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার 2019 লোকসভা ভোটের প্রস্তুতি। সেই প্রস্তুতির লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির তথা বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন বৃহস্পতিবার সকালে গোটা দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব মোর্চার নেতাকর্মী সমর্থকদের বার্তা দিলেন। আমাদের লক্ষ্য দ্বিতীয়বার মোদি, এই স্লোগানকে সামনে রেখে এদিন রাজ্যের যুব মোর্চার নেতা কর্মী সমর্থকদেরও অরুণাচলে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিলেন পুনম মহাজন। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন স্থানে এদিন রাজ্যের যুব মোর্চার নেতা কর্মী সমর্থকদের সভানেত্রীর বার্তা শোনার ব্যবস্থা করা হয়। সে কথায় জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট ঘোষ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমরা সুনিশ্চিত করব রাজ্যের এবং দেশের শান্তি সম্প্রীতি রক্ষায়। আজকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের ডাকে, আমাদের মাননীয় সভাপতি টিঙ্কু রায়ের ডাকে আমরা একত্রিত হয়েছি। আমাদের মাননীয় সভাপতি কাজে বাইরে আছেন, উনি মহারাষ্ট্রে আছেন, সেখানে উনি জুড়বেন। আজকে তার জন্য আমরা এখানে আজকে থেকে আমরা একটা 17 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চ করছি। আমরা আপনাদের সবগুলো কপি দিয়ে দেব। এই 17টা প্রোগ্রাম আমরা 81 দিনে আমরা শেষ করব এবং এর মাধ্যমে দেশের সমস্ত যুবশক্তিকে এবং সমগ্র দেশকে জোড়া হবে। আজকে থেকে তা শুরু হচ্ছে। আমাদের সামনে রয়েছে নেশন উইথ প্রমো ভলান্টিয়ার, যুব আইকন, ক্যাম্পাস অ্যাম্বাসেডার, বাইক র্যালি, টাউন হল সভা, ইউথ ক্যাম্পাস র্যালি, বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করব। নাম ডেজিগনেশন, আমার নাম সম্রাট ঘোষ। আমি কার্যত ভারতীয় জনতা যুব মোর্চা ইতিমধ্যে 17টি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে বাইক র্যালি সহ অন্যান্য কর্মসূচি শামিল। বৃহস্পতিবার থেকে আগামী 81 দিনের মধ্যে রাজ্যেও যুব মোর্চার নেতা কর্মী সমর্থকরা সেসব কর্মসূচি পালনে এবার উদ্যোগী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। খোয়াই নদী ভাঙ্গন রোধে কল্যাণপুরের দক্ষিণ হিলাতলিস্থিত নদী সংলগ্ন রাস্তা সংস্কারের উদ্দেশ্যে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলেও জানালেন বিধায়ক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ ঘিলাতলির ঘিলাতলি ভায়া তেলিয়ামোড়া সড়কে দীর্ঘদিনের নদী ভাঙন অল্প অল্প করে রাস্তা গ্রাস করে নিচ্ছে খোয়াই নদী। বলা যায় খোয়াই নদীর পূর্ব পার অর্থাৎ খোয়াই থেকে তেলিয়ামোড়া যাওয়ার লাইফ লাইন ঘিলাতলির সড়ক। নদী ভাঙন রোধ করতে অনেক আন্দোলন, রাস্তা অবরোধ, অনেক কিছু হয়েছিল বিগত দিনে, কিন্তু কাজের কাছে কিছুই হয়নি। এই সড়কটি প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের আওতায়, তাই এলাকার মানুষদের দাবি মেনে ওই সড়কটি সংস্কারের লক্ষ্যে 1.5 কোটি টাকা বরাদ্দ হয় এই প্রকল্প থেকে এবং রেগা প্রকল্প থেকেও 38 লক্ষ টাকা বরাদ্দ হয় বলে জানা যায়। বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার নীরদ শর্মা, পিএমজিএসওয়াই এর আধিকারিক বিমল দাস সহ অন্যান্য আধিকারিকরা সংশ্লিষ্ট সড়ক পরিদর্শনে যান। আগামী কয়েকদিনের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে জানান জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার নীরদ শর্মা। টেকনিক্যাল সাপোর্টটা এখানে কি নেচারের কাজটা হইব এবং কলেবারে যারা পার্মানেন্টলি এটা সেটেলমেন্ট হইব এবং যাতে ভবিষ্যতে যাতে এই জায়গাটা না ভাঙে এটার ব্যাপারে আমি একটা উপদেশ দেওয়ার জন্য আমার ডাকছেন এখানে। তো এখানে আমরা সিমেন্ট কংক্রিট ব্লক দিয়ে গেলে আমরা কাজ করবো। এই কাজ করতে গিয়ে মোট কত টাকা লাগবো এটা পেন দিয়েছে, তারা এটা ঠিক করবেন। আগরতলা গিয়ে বুঝে তারা ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বসবেন, বসে ওনারা এটা ঠিক করবেন। আর ওনাদের যা বক্তব্য ছিল এখানে যে আগামী ধরুন 15-20 দিনের মধ্যে ওনারা হয়তো কাজ শুরু করবেন। এই কাজটা আমরা আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবো। আগামী 2 মাসে যদি শেষ হয় তাহলে এই জায়গাটার এই রাস্তাটা একটা পার্মানেন্ট সংরক্ষণের ব্যবস্থা হয়ে যাবে। এদিকে কল্যাণপুরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে খোয়াই নদী ভাঙন রোধে রাস্তা সংস্কারের কাজ শুরু হবার খবরে খুশি কল্যাণপুরের মানুষ। নিজ প্রতিক্রিয়ায় ওই খুশি ব্যক্ত করতে গিয়ে জনৈক এলাকাবাসী বলেন, দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর ধরে এই নদীর ভাঙ্গন আমরা বিগত সরকারের আমলে বারবার অনুরোধ করছি, আবেদন করছি, তারা কোনো আমাদের সাড়া দিছে না। আজকে বর্তমান যেই সরকার আছে এই সরকারের আমলে আমরা নতুন বিধায়ক পেয়েছি। এই বিধায়কের কাছে যখন আমরা এই বার্তা পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদেরকে কেন্দ্রীয় বাজেট থেকে একটা বাজেট পেশ করেছে এবং অতি সত্বর আমাদের কাজ শুরু হবে। আমাদের এলাকাটা বিশেষ করে কৃষি নির্ভরশীল এলাকা। এখানে প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত হয় এবং মাল নিয়ে আমাদের যেতে তেলিয়ামোড়া যেতে অসুবিধা হয়। বাড়িঘরের আজকে তো অনেক দিন ধরে বাড়িঘরের উদ্বাস্ত হয়েছে, অনেক লোক উদ্বাস্ত হয়েছে, কিন্তু আজকে যে একটা মানে আছে আমরা খুবই গর্বিত।
আগামী কিছুদিনের মধ্যে খোয়াই নদী ভাঙন রোধে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এবং আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও জানান স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার লেফুঙ্গা থানাধীন লক্ষ্মীপাড়ার বাসিন্দা লক্ষণ দেববর্মা বাড়িতে অভিযান চালিয়ে 218 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে লেফুঙ্গা থানার পুলিশ, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিকগণ। অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুরের এসডিপিও রঙ্গ দুলাল দেববর্মা ও লেফুঙ্গা থানার ওসি সমীর দেববর্মা। যদিও পুলিশ অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধারকৃত ব্রাউন সুগারের মালিক নীরু দেববর্মা। পুলিশ নীরু দেববর্মার স্ত্রী রিমা দেববর্মা ও শ্বশুর লক্ষণ দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, অভিযুক্ত নীরু দেববর্মার বাড়ি খোয়াইয়ে সে লেফুঙ্গায় শ্বশুর বাড়িতে থেকে নেশা কারবার চালিয়ে যাচ্ছিল। ঘটনা প্রসঙ্গে লেফুঙ্গা থানার ওসি সমীর দেববর্মা জানান, লক্ষণ দেববর্মার বাড়িতে ব্রাউন সুগার মজুদ আছে। এই ইনফরমেশন পাওয়ার পরে আমি তুলসী লেফুঙ্গা এসডিপি মোহনপুর মুসলিম সহ অন্যান্য স্টাফ সহ পিএসরা ওনার বাড়িতে আমরা রেড করছি। সিপাহীপাড়াতে লক্ষণ দেববর্মা বাড়িতে রেড করার পরে আমরা অ্যাপ্রক্স 218 গ্রাম আমরা ব্রাউন সুগার পাইলাম। পাওয়ার পর আমরা সিজ করলাম। এটা যার বাজার মূল্য 1 লাখের উপরে। আর যে মেন আসামি নিরুদ, উনি পলাতক। এরপরে তার শ্বশুর লক্ষণ দেববর্মা এবং ওনার বিশেষকে আমরা রিমা দেববর্মাকে আমরা থানায় এনেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। ওনার সাথে আর কে কে ইনভলভ আছে বা কে এগুলো সাপ্লাই করে কোনখান থেকে আনে এগুলো ইন্টিগ্রেশন করার জন্য আমরা থানাতে নিয়ে এসেছি। আর যেগুলো কাল্পিক ওনাকে ধরার জন্য আমরা প্রসেস। নিখিল ত্রিপুরা জাতীয়তাবাদী শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন 20 জানুয়ারি পরিবর্তে আগামী 17 ফেব্রুয়ারি আগরতলা টাউন হল অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আগে প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে ত্রিপুরা অনার্স অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নিখিল ত্রিপুরা জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে নিখিল ত্রিপুরা জাতীয়তাবাদী শিক্ষক সমিতির পরিসর আরও বড় আকার ধারণ করেছে। এই কারণেই সম্মেলনের দিন এবং স্থান বদল করা হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শান্তিরঞ্জন দেবনাথ এই সংবাদ জানিয়েছেন। এই দুটো শিক্ষক সংগঠনকে এড করে আমরা নিখিল ত্রিপুরা জাতীয়তাবাদী শিক্ষক সমিতি গঠন করেছি এবং এর ফলে সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং বিভিন্ন দিক থেকে আমরা এত অভূতপূর্ব সাড়া পেয়েছি যে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহ থেকে আমাদের যে সম্মেলন সেই সম্মেলনটাকে টাউন হলে সরিয়ে আসে এবং এই টাউন হল পাওয়ার জন্যই আমাদের যে সম্মেলন সেই সম্মেলনটাকে আমরা বিচারতে বাধ্য হয়েছি। আমাদের সম্মেলন এখন হবে আগামী 17 ফেব্রুয়ারি। আগরতলা টাউন হলে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উদয়পুরে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুণ্যার্থীদের দান করা মূল্যবান অলংকার সামগ্রী হিসেব সম্পর্কে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। ডেপুটেশন প্রদানে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস। উল্লেখ্য যে মন্দির থেকে অনেক মূল্যবান অলংকার চুরি হয়, কিন্তু ট্রাস্টি বোর্ড ও প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই কারণে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। মারুতীয় বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 বাইক আরোহী। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বৃহস্পতিবার বিকেলে খোয়াই থানাধীন সোনাতলা বাজার এলাকায়। জানা যায়, দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় আহত 2 বাইক আরোহীকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের জিবি হাসপাতালে রেফার করে দেন। পরে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মারুতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উভয়ের বাড়ি খোয়াইয়ের বাগাই গ্রামে। মানে 4:20-25 মধ্যে একটা কল আছে সোনাতলা গাড়ি আর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা
দ্রুততার সঙ্গে গেলাম, গিয়ে এসে দেখলাম গাড়ি আর বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন লোক আমরা পাইছি ইঞ্জিন আছে, এসে আমরা কয়েস করে দিয়েছি। একটি ওয়েব পোর্টালে কিছু সংবাদ পরিবেশন করায় বিদেশে থাকা ওয়েব পোর্টালে কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ এনে রাজধানীতে নিজ বাড়িতে কর্ণধার সোমেন সরকারকে না পেয়ে ওনার বৃদ্ধ মা বাবাকে নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এর বিরুদ্ধে। ওনার অবর্তমানে বাড়িতে গিয়ে ওনার বৃদ্ধ পিতামাতাকে মানসিকভাবে হেনস্থা করার প্রতিবাদে আমেরিকা থেকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে একটি উকিল নোটিশ পাঠান ওয়েব পোর্টালের কর্ণধার সোমেন সরকার। এরপরও কর্ণধারের পিতামাতাকে হেনস্থা করায় কর্ণধার সোমেন সরকারের মা নিয়তি সরকার আদালতে দ্বারস্থ হন। সে প্রেক্ষিতে গত 10 জানুয়ারি নিয়তি সরকারের আইনজীবী ভাস্কর দেববর্মা উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন। আইনজীবী পিটিশন মূলে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিংকে আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেয় উচ্চ আদালত। সে অনুযায়ী বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি শোভার শেষ তলাপত্রের বেঞ্চে হাজিরা দেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। বিস্তারিত শুনে নেব আইনজীবী ভাস্কর দেববর্মার কাছ থেকে। এবং ওনার স্বামী গোপালচন্দ্র সরকার ওরা আমাদের জমি নিতে পারে। ওনার ছেলে সোমেন সরকার, উনি ইউএসএ থাকেন, ত্রিপুরা.info.com এর মালিক এবং এডিটর। উনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করেন, নিউজ আইটেম আমাদের সারা পৃথিবীতে ওনার ব্যক্তি। এখন প্রশ্ন, পুলিশ পলিটিক্যাল মোটিভেটেড হয়ে 3টা মামলা ওনার বিরুদ্ধে নিয়েছে। নেওয়ার পরে ওনাকে তো আর পাইনি, উনি আমেরিকা থাকে, কিন্তু ওনার মা বাবাকে পুলিশ মানসিকভাবে নির্যাতন শুরু করেছে। কীরকম? প্রথম সেপ্টেম্বর মাসে 11 তারিখ পুলিশ রাত্রেবেলা গেল বাড়িতে, এরপরে নভেম্বর মাসে 11 তারিখ রাত্রেবেলা আবার বাড়িতে গেল। সেই সময় মহিলা ছিল না, আমার সোমেন সরকারের মা বাড়িতে ছিল না, ওনার বাবা ছিল গোপালচন্দ্র সরকার, উনি আবার কানে কম শুনে। তো পুলিশ ওকে বিভিন্ন প্রশ্ন করেছে, করার পরে উনি ছেলেকে জানিয়েছে। জানার পরে ছেলে 14 নভেম্বর ইয়েতে এসপিকে একটা নোটিশ, অ্যাডভোকেট নোটিশ দিয়েছে যে এরকম আমার মা বাবাকে টর্চার করবেন না। তথাপি 2 দিন পরে পুলিশ আবার রাত্রেবেলা দলবল নিয়ে ওদের বাড়িতে হানাবে। এখন ওই দিন ছিল নিয়তি সরকার, আমার ক্লায়েন্ট মহিলা নিয়তি সরকার, ওনার বয়স 70 কাছাকাছি। তো এমনভাবে প্রশ্ন করেছে, এমনভাবে মেন্টাল টর্চার করেছে, ওরা বাড়ি থেকে পালিয়ে গেছে পরের দিন। তা আমি রিট পিটিশন করেছি আদালতে 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ ফাইল করেছি যে কেন রিট ইস্যু করা হবে না এসপির বিরুদ্ধে। এসপি এবং এসপি থেকে আরম্ভ করে এসডিপি, ওসি এবং যারা আইউ ছিল সবাই বিরুদ্ধে আমি পার্টি করে মামলা করেছি। তো এখন আজকে আমাদের মাননীয় বিচারপতি সুভাষ স্থলপত্র মহাশয় ওনার কোর্টে মামলাটা উঠেছিল এবং এসপিকে আমাদের অজিত প্রতাপ সিং, যে ওয়েস্টের এসপি, ওনাকে সরাসরি আজকে 2টার সময় থাকতে বলেছিলেন এবং সেই অনুসারে এসপি মহাশয় ছিলেন। আদালত সব কিছু শোনার পরে আদালত ডাইরেকশন দিয়েছেন যে আমার যে ক্লায়েন্ট যারা বাড়ি ছেড়ে চলে গেছে ওদেরকে আনতে হবে, পাশাপাশি ওদেরকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ওদের সাথে কথা বলে কনভিনিয়েন্ট টাইম, কনভিনিয়েন্ট প্লেস তৈরি করে ওদের সাথে কথা বলে ওদের জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি যে এই ওদের প্রোটেকশন, পুরো প্রোটেকশন এসপিকে দিতে হবে, এরকম ডাইরেকশন দিয়ে মামলাটা ডিসপোজ করেছে। মামলাটা আমি 10ই জানুয়ারি 2019 করেছিলাম। মামলাটা সম্পূর্ণ মামলাটা যদি আমরা আইনের চোখে দেখি যে মানুষ মানে গণতন্ত্রকে টিপে হত্যা করার মতো এরকম ঘটনা। ও বিভিন্ন নিউজ করছে, করুক, ওর স্বাধীনতা আছে, কিন্তু ওর এই নিউজ আইটেমের পরে ওর মা বাবাকে টর্চার করা এটা একদম মানে বেআইনি, আইন বিরোধী, মানে যেটা আমাদের কনস্টিটিউশন সমর্থন করে না। তার জন্য আমাদের আজকে রিপিটিশন। ক্লায়েন্ট কে ছিল? নিয়তি সরকার, সোমেন সরকারের মা, ত্রিপুরা.info.com মালিক সোমেন সরকারের মা নিয়তি সরকার। উনি 70 বছর বয়স। ওনাকে পুলিশ বিভিন্ন সময়ে ওনার বাড়িতে পুলিশ বিভিন্ন 3বার রাত্রেবেলা গিয়ে উঠেছে দলবল নিয়ে। যেদিন মহিলা ছিল, মহিলা প্রথম 2 দিন ছিল না, কিন্তু যেদিন মহিলা ছিল সেদিন হলো 16 নভেম্বর রাত্রেবেলা 9:30টার সময় ঘুম থেকে তুলে ওদেরকে বিভিন্ন প্রশ্ন করে, ইনসাল্টিং প্রশ্ন করেছে
ওরা এত ভয় পেয়েছে যে ওর স্বামী স্ত্রী চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। তারপরে আমার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি মামলা করেছি, তাদের প্রোটেকশন দাও, এবং যথারীতি কোর্ট প্রোটেকশন দিয়েছে এবং এসপিকে ডাইরেকশন দিয়েছে যে ওদেরকে ডিস্টার্ব করতে পারবে না। যদি মামলার কোনো কারণে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ওদের সাথে কথা বলে, আমার ক্লায়েন্টের সাথে কথা বলে কনভিনিয়েন্ট প্লেস কনভিনিয়েন্ট টাইম তৈরি করে তারপর কথা বলতে বলেছে। বোকা বানাডু স্কুলে মোদিজি প্রিন্সিপাল আর প্রফেসর হলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন এআইসিসি তপশিলি জাতি বিভাগের সম্পাদক তথা উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ এসপি সিং। এসসি ডিপার্টমেন্টের সাংগঠনিক শক্তি ঢেলে সাজাতে বৃহস্পতিবার রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় এসসি বিভাগের সম্পাদক এসপি সিং। রাজ্যে তপশিলি জাতি অংশের দুরাবস্থা চলছে দাবি করে তিনি বলেন, ত্রিপুরায় এসসিদের জন্য 10টি আসন সংরক্ষিত রয়েছে। মন্ত্রিসভায় মন্ত্রী রয়েছে 10 জন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তপশিলি জাতির একজনও মন্ত্রী নেই ত্রিপুরায়। রাজ্য সরকারকে দলিত ও গরিব বিরোধী সরকার আখ্যায়িত করে তিনি বলেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিসড কল দিলেই চাকরি হবে বেকারদের, আর কারিগরি প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিয়েছিল বিজেপি, কিন্তু বাস্তবে সবই ধোঁকাবাজি। দলিত বিরোধী বিজেপি দলের রাষ্ট্র সমিতিতেও একজন দলিত অংশের নেই। কর্ণাটকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এসপি সিং বলেন, মানুষ বিজেপিকে ভোট দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা বুঝতে পেরে পুঁজিপতি বন্ধুদের কাছ থেকে নেওয়ার টাকায় কর্ণাটকে সরকার ফেলার চেষ্টায় রয়েছে, কিন্তু তা অসম্ভব। তিনি দাবি করেন 2019 সালে রাহুল গান্ধী নেতৃত্বে কেন্দ্রে कांग्रेस सरकार गठित হবে। केंद्र में बीजेपी की सरकार में सिर्फ एक कैबिनेट मिनिस्टर है, 17% 18% दलित की पॉपुलेशन है, लेकिन सिर्फ एक कैबिनेट मिनिस्टर है। उनकी जो कमेटी है, जो राष्ट्रीय समिति है, उस राष्ट्रीय समिति में एक भी दलित नहीं है पदाधिकारी। सिर्फ एक उनका दलित मोर्चा है, उसमें जो हो, लेकिन जो मेन कमेटी है उसमें कोई नहीं। ठीक उसी प्रकार आपके त्रिपुरा में 10 मिनिस्टर हैं, 10 रिजर्व सीट हैं, लेकिन एक भी मिनिस्टर शेड्यूल कास्ट नहीं है। ये दलित विरोधी सरकार है, ये गरीब विरोधी सरकार है, और यहाँ के दलितों ने फैसला किया है कि इस सरकार को जल्दी से जल्दी उखाड़ फेंकेंगे। इस सरकार को पूरे 5 साल नहीं चलने देंगे, चाहे हमें कितना स्ट्रगल करना पड़े, कितना एजुकेशन करना पड़े। ये बड़े बड़े वादे करते हैं, मोदी जी के चेले हैं सब। ये सब मोदी जी बड़े बड़े जुमले करके बोल के बड़े बड़े वादे करके आ गए, अच्छे दिन आएंगे, 15 लाख आएंगे, 2 करोड़ नौकरी आएंगी। उसी प्रकार से यहाँ सरकार को नहीं, आगे लोगों को भी जो ज्यादा शरीफ लोग हैं, विधवा पेंशन या जो ओल्ड एज पेंशन है वो 2000 की जाएगी, कुछ नहीं हुआ है। मिस कॉल पे जोर दे रहे थे कि जो मिस कॉल करेगा उसको नौकरी मिलेगी। मैं हैरान हूं। देखो बनाने का अगर कोई आर्ट है, अगर कहीं इंटरनेशनली अगर कहीं कोई स्कूल देखो बनाने का स्कूल अगर खोला जाए तो मैं समझता हूँ कि मोदी जी को उसका प्रिंसिपल बनाना चाहिए, और यहाँ के जो मिनिस्टर हैं, चीफ मिनिस्टर है विप्लव जी, उनको एक अच्छा टीचर वहाँ पर प्रोफेसर बनाना चाहिए। किस तरह झूठ बोल के, किस तरह झूठ बोलने की ट्रेनिंग दी जाती है। नाटक में कुछ नहीं होने वाला। बीजेपी कोशिश कर रही है, क्योंकि वैसे तो लोग इन्हें वोट देना बंद कर रहे हैं। अब ये इनके पास है कि आस्था बचा है, क्योंकि ये कैपिटलिस्ट के दोस्त हैं। इतने भी कैपिटलिस्ट देश में पैसे की कमी नहीं है, वो पैसा डाल रहे हैं। जैसे आपके यहाँ भी हुआ, त्रिपुरा में क्या हुआ, यही हुआ। लेकिन कुछ सरकार को कोई खतरा नहीं। উল্লেখ্য, সাংগঠনিক কাজে আগামী 21 জানুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবেন এসপি সিং। আজ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও অন্যান্য এসসি নেতারা। ব্যুরো রিপোর্ট, খবর। এইচডিএফসি ব্যাংকের আগরতলা শাখা থেকে ঋণ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের প্রচন্ড হয়রানির শিকার হন সুব্রত দেবনাথ নামে এক গ্রাহক। জানা গেছে, সুব্রত বাবু এইচডিএফসি ব্যাংকের আগরতলা শাখা থেকে 2015 সালে 5,68,000 টাকা লোন নেন। এরপর থেকে প্রতি মাসে তিনি লোনের কিস্তির টাকা জমা দেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ওনাকে কোনো স্টেটমেন্ট দিচ্ছিল না, উল্টো নানাভাবে হেনস্থা করতে থাকে। শেষ পর্যন্ত তিনি জেলা কনজিউমার
ডিসপোর্ট ফোরামে মামলা করেন ব্যাংক কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে স্টেট কমিশনে আপিল করে। বৃহস্পতিবার স্টেট কমিশন ব্যাংক কর্তৃপক্ষের আপিল বাতিল করে দেয়। এদিন গ্রাহক সুব্রত দেবনাথের আইনজীবী এই সংবাদ জানান। ডিস্ট্রিক্ট ফোরাম এই ওনারকে আর জবাব রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য আর অ্যালাউ করলেন 5/12/2018-তে। তারপর উনি এবার ব্যাংক কি করলেন, এবার জবাবের উপর আপিলে গেলেন স্টেট কমিশনে। স্টেট কমিশনে এটা আজকে ফিক্স ছিল, আজকে ডেটে ফিক্স ছিল, কিন্তু মেনটেনেবিলিটির কোশ্চেন আমি এটা উঠিয়েছি, কারণ এখানে ব্যাংকের সবাই রিপ্রেজেন্ট না করে একজন শ্রী এল অপূর্ব সিংহ বলে একজন, উনি ম্যানেজার, ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে উনি এই অ্যাপিলটা করেছেন, যেটা মেনটেনেবল না। এই বিষয়ে আজকে মাননীয় স্টেট কমিশন এটাকে অ্যাপিলটা ডিসমিস করে দিয়েছে। এই হচ্ছে বিষয়। এবছর প্রধানমন্ত্রীর পরিকল্পনায় নতুন নামকরণে জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের নাম হবে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে 2 জনকে বাছাই করে এই প্রতিযোগিতায় বক্তব্য রাখতে পাঠানো হবে। এছাড়া রাজ্যের 10 জনের দলকে দিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সংসদ অনুষ্ঠিত হবে। রাজ্যভিত্তিক আসর থেকে বাছাই করে এই প্রতিযোগীদের পাঠানো হবে। আগামী 5 ফেব্রুয়ারি আগরতলা শচীন দেববর্মা সঙ্গীত মহাবিদ্যালয়ের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলন করে খবর জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। দেশব্যাপী এবছর জাতীয় যুব উৎসব নতুন আঙ্গিকে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল এই নামে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় এখন 18 থেকে 25 বছরের মধ্যে যুবকদের বাছাই পর্ব চলছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় 100 জন করে বক্তাকে বাছাই করা হবে। এর থেকে পারফরমেন্সের ভিত্তিতে 3 জনকে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে। রাজ্যস্তরের প্রতিযোগিতা থেকে 2 জনকে বাছাই করে দিল্লিতে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে বক্তব্য রাখার জন্য পাঠানো হবে। তাছাড়া রাজ্য আসর থেকে 10 জনকে বাছাই করে দিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সংসদে পাঠানো হবে। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব এই সংবাদ জানান। তিনি বলেন, আগামী 5 ফেব্রুয়ারি আগরতলার শচীন দেববর্মা সঙ্গীত মহাবিদ্যালয়ের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংসদ উৎসবটা অনুষ্ঠিত হবে 5 ফেব্রুয়ারি 2019 শচীন দেববর্মা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। সেই জায়গা থেকেই 2 জনকে বাছা হবে, যারা দিল্লিতে বক্তব্য রাখবে। আর জাতীয় যুব সংসদ আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি 2019 দিল্লিতে অনুষ্ঠিত হবে। আর জেলাভিত্তিক যুব সংসদ আয়োজনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পশ্চিম এবং সিপাহীজলা জেলা শচীন দেববর্মা সরকারি মহাবিদ্যালয় আগরতলা, গোমতী এবং দক্ষিণ জেলা নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, কয়েকটি জেলা ধলাই জেলা পলিটেকনিক্যাল কলেজ ধর্মনগর আমবাসা, উত্তর ঊনকোটি জেলা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ধর্মনগর, রাজ্যভিত্তিক যুব সংসদ শচীন দেববর্মা সরকারি। এদিনের সাংবাদিক সম্মেলনে নেহেরু যুব কেন্দ্রের অ্যাকাউন্টেন্ট নন্দন রায় এবং রাজ্য এনএসএস আধিকারিক ডক্টর চিত্রজিৎ ভৌমিক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হেলাপোল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে রাজধানী খেজুর বাগানস্থিত গোয়ালাবস্তি এলাকা থেকে এক ড্রাগ পাচারকারীকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ সাউ। এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম থানা ওসি সুব্রত চক্রবর্তী জানান, গত 17 আগস্ট 2018 তারিখে ড্রাগস কাণ্ডে ধৃত এক অভিযুক্তকে জেরায় একই অভিযোগে জড়িত আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তৃতীয় জনকে বুধবার রাতে গোয়ালাবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে বেশ কিছু হিরোইনের কন্টেনার উদ্ধার করা হয় বলে জানান ওসি এবং বৃহস্পতিবার ধৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি সুব্রত চক্রবর্তী। 17/8/2018 একটা কেস আমরা এই ড্রাগ সেলিং এর উপরে নিয়েছিলাম, কেস নাম্বার 185/18। এই কেসে আমরা রামু চক্রবর্তী নামে একজনকে অ্যারেস্ট করেছিলাম। তার সঙ্গে প্রায় 1,500-এর মতো এসপি ট্যাবলেট ছিল এবং অন্যান্য নেশা জাতীয় সামগ্রী ছিল। তো তাকে ইয়ে করার পরে তার কথা মতো যে কার কাছ থেকে কালেকশন করছে, কার কাছে বিক্রি করছে, এই সমস্ত যখন জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি যে একজন ট্রান্সপোর্টার আছে দুলাল শাহ, ওনার কাছ থেকে এটা নিত। তো এরপরে দুলাল শাহকে আমরা অ্যারেস্ট করি। এরপরে তার চেইনটাকে যখন
চিহ্নের ব্যাপারে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি যে ওম প্রকাশ সাউ নামে একজন আছে কৃষ্ণনগরে, তার থ্রু দিয়ে বিক্রি করে। এরপরে আমরা ওম প্রকাশ সাউকেও আমরা অ্যারেস্ট করি। ওম প্রকাশ সাউয়ের স্টেটমেন্টে জানতে পারি যে এই সোমনাথ সাউ ছেলেটাও সেও এই নেটওয়ার্কে যুক্ত, তাকে দিয়েও সেলিং করানো হয়। তো আমরা এরপরে এই সোমনাথ সাউকেও বেশ কয়েকবার রেড করি তার বাড়িতে, কিন্তু পাই না। গত রাত্রে আমাদের অন্যান্য অফিসার ও সিনিয়র অফিসাররা এটার মধ্যে রেড করার পরে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। মেন রোডের যে বিহারি বস্তি এবং তার কাছ থেকে প্রায় 61টার মতো হেরোইনের যে ছোটো ছোটো কন্টেনার পাই। তো তাকে আমরা আজকে ওই পুরানো ওই মামলাতে কোর্টে ফরওয়ার্ড করছি। চম্পকনগরের রবিচরণ পাড়ার গরুচরণ উচ্চ বিদ্যালয়টি পরিকাঠামোগত নানা সমস্যার সম্মুখীন। দুপুর এবং সকাল উভয় ক্ষেত্রে একই হাল, অনতিবিলম্বে দপ্তরের হস্তক্ষেপ দাবি। রাজ্য সরকার এবার শিক্ষা উন্নয়নে অধিক মনোযোগী, কিন্তু কাটা গাছের গোড়ে জল ঢাললে যেমন হয় বর্তমানে রাজ্যের একাংশ বিদ্যালয়ে ঠিক তেমনি পরিস্থিতি। এই পরিস্থিতিতে চম্পকনগর স্থিত রবিচরণ ঠাকুর পাড়ার গুরুচরণ উচ্চ বিদ্যালয়টি পরিকাঠামোগত অভাবজনিত নানা সমস্যার সম্মুখীন। বিদ্যালয়ে দুপুর এবং সকাল উভয় ক্ষেত্রে একই হাল। বিদ্যালয়টিতে বাউন্ডারি ওয়াল নেই, শিক্ষক স্বল্পতা, এর মধ্যে জলের সমস্যা সর্বাধিক। একই সাথে প্রাত বিভাগে প্রধান শিক্ষক নেই। এসব সমস্যার কথা তুলে ধরলেন গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রাত বিভাগের জনৈক শিক্ষক। আমাদের স্কুলে তো প্রচুর সমস্যা। প্রথমত স্কুলে আমাদের বাউন্ডারি ইয়ার নেই, ওয়াল নেই। এরপর আমাদের ডিজের সমস্যা রয়েছে। বর্ষার সময় আমরা স্কুলে আসতে খুব অসুবিধা হয়। তো টিচারেরও সমস্যা রয়েছে। আমাদের টিচার আমাদের 7 জন স্টাফ, কিন্তু অনেক সময় অসুস্থতার কারণে অনেকে আসেন না। তো ক্লাস হচ্ছে 5টা ক্লাস, তো একজনও যদি স্টাফ যদি না আসে তাহলে ক্লাস নিতে আমাদের খুবই সমস্যা, কারণ প্রতিনিয়ত আমাদের ক্লাসে যেতে হয়। এরপরে হেডমাস্টার নেই, আমরা ইনচার্জ মানে হেডমাস্টার সমস্যা রয়েছে। এরপর যে আমাদের জলের সমস্যা তো সবচেয়ে বড়। এমনকি বিদ্যালয়টি যেহেতু মিড ডে মিল খাওয়ার ঘর নেই, তাই পড়ুয়ারা খোলা মাঠে বসে মিড ডে মিল খেতে অভ্যস্ত। দুপুরের বিভাগেও একই হাল। সর্বোপরি বিদ্যালয়ের ভবনের ওয়ালের ফাটলকে বর্তমানে অধিক সমস্যা এবং বিপদের আশঙ্কা বলে জানালেন বিদ্যালয়ের ইনচার্জ চিত্তরঞ্জন রায়। আমাদের স্কুলে সমস্যার মধ্যে তো এখন বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যা, স্কুলের বিল্ডিংয়ে বড় ফাটল আছে। যে কোনো সময় স্কুল বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সবাইকে মোটামুটি জানানো হয়েছে, অনেকে এসে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা রিপেয়ারিং হয়নি। আমরা এটা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আমরা থাকি, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা আমাদের এখন আমাদের ধারণা যেটা সবচেয়ে আমাদের বড় প্রবলেম এই বিল্ডিং। গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামোগত হাল কিন্তু বেহাল। তাতে যে বিদ্যালয়ের সকাল এবং দুপুর উভয় বিভাগেই পড়াশোনার ক্ষেত্রে প্রভাব পড়ছে তা কিন্তু অনস্বীকার্য। অনতিবিলম্বে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। জুটমিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অব্যবস্থা চরমে, কর্মস্থলে আসার ক্ষেত্রে ওয়ার্কারদের অনিয়মানুবর্তিতা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা হ্রাস, কার্যত জুটমিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সাইনবোর্ড সর্বস্বে পরিণত। ঘর আছেন ওয়ার্কার ও হেল্পার, কিন্তু জুটমিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইদানিং পড়ুয়ার যথেষ্ট ঘাটতি। এর নেপথ্যে কারণও স্পষ্ট। অধিকাংশ অভিভাবকই নাকি তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নার্সারি স্কুলে পাঠাতে অধিক উৎসাহী। উপরন্তু এই জুটমিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি ওয়ার্কার হিসেবে আছেন তিনি সকালে কেন্দ্রে আসার ক্ষেত্রে যথেষ্ট অনিয়মানুবর্তী। আরো বুঝুন কতজন পড়ুয়া কেন্দ্রে আছে তাদের নামও রেজিস্ট্রির খাতায় তোলার প্রয়োজন বোধ করেন এই ওয়ার্কার। এই ক্ষেত্রে অজুহাত দেওয়ার চেষ্টা করলেন ওই ওয়ার্কার। তার নাম তুলছি না করে
এর মধ্যে আমিও দৌড়াদৌড়িতে ছিলাম, তুলতাম পারছি না। সব ছোট বাচ্চা, বড় বাচ্চা একদম কম আগে। মানে 17 তারিখ আজকে একজনের আপনি নাম প্রেজেন্ট করছেন না স্কুলের মধ্যে, তাহলে কিভাবে আপনি স্কুলের মধ্যে বাচ্চারা পড়াতেছেন বা কিভাবে কি করেন স্কুলে এসে আপনারা? স্কুলে এসে কি করি, স্কুলে বাচ্চা থাকলে বাচ্চারাইও করি, বাচ্চা না থাকলে তো আমরা খিচুড়িও রাখতে পারতাম। বা 17 দিন ধরে আপনার স্কুলে একজনও স্টুডেন্ট নাই, আপনি কি ওদের বাড়ি করে গেছেন? যাই না কেন, বাচ্চা বেড়াইতে গেছে, তারপরে অসুস্থ থাকে, এর মধ্যে তো বাচ্চারা আনা যেত না, বা গার্জেন যদি না দেয় তাই তা আনা যেত না। বাচ্চা অসুস্থ থাকলে একটু সর্দি। আরো মজার বিষয় হলো সংবাদ প্রতিনিধির উপস্থিতির কারণে এই জুট মিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি হেল্পার হিসেবে রয়েছেন তিনি ফোন করে ওয়ার্কারকে কেন্দ্রে আনার ব্যবস্থা করলেন। এই যদি পরিস্থিতি হয় তবে যে এই জুট মিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অচিরে অস্তিত্ব হারাবে তা কিন্তু নিশ্চিত। সংশ্লিষ্ট দপ্তরের অবশ্যই এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে ওয়াকিব বহাল মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। অমরপুরে সরকারিভাবে তথা এফসিআই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু। আগামী শনিবার পর্যন্ত এই ধান ক্রয় চলবে। সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে খুশির আবেগ। ইতিমধ্যে এফসিআই বিভিন্ন মহকুমার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করে দিয়েছে। এরই মধ্যে অমরপুরেও বুধবার থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করল এফসিআই। বুধবার অমরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সহায়ক মূল্যে ধান কেনার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অমরপুর বিএসসি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া, মহকুমা শাসক সুভাষ সাহা, মহকুমা কৃষি আধিকারিক অমিতাভ ব্যানার্জি সহ এফসিআই কর্তারা উপস্থিত ছিলেন। মহকুমার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে পরিমাণ ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সে লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন বিএসসি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া। এবং এই অমরপুর বিশিষ্ট সমাজসেবীগণের উদ্যোক্তায় আজকে যে প্রক্রিয়া বা যে পণ্য আমরা হাতে নিতে যাচ্ছি ওখানে দেখা যাচ্ছে যে আজকে এই বছরের যে টার্গেট ছিল 400 মেট্রিক টন, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 373 মেট্রিক টন। তো আশা করি টার্গেট পেরিয়ে যাবে এবং যাওয়াটাই প্রয়োজন আমাদের কাছে। আগামী 19 জানুয়ারি পর্যন্ত অমরপুরে এফসিআই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবে। তাতে কিন্তু গোটা অমরপুর মহকুমার কৃষকরা দারুণ উৎসাহিত ও আনন্দিত। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। বুধবার রাতে চাকমাঘাটে বাইক দুর্ঘটনা, 2 আরোহী আহত। আহতরা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে সড়ক দুর্ঘটনা ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে বুধবার রাতে চাকমাঘাটে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাপাচি বাইক। ঘটনা রাত আনুমানিক 9:30 নাগাদ। মাত্রাধিক গতিতে ধাবমানতার কারণে এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। দুর্ঘটনার পর খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকের 2 আরোহীকে তেলিয়ামুড়া হাসপাতালে পৌঁছে দেয়। টহলরত মুঙ্গিয়াগামী থানার পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছে যায়। তবে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে 1 ঘন্টারও অধিক সময় লাগলো। আর এই দুর্ঘটনাটি চাকমাঘাট এলাকায় ঘটেছে বলে জানালেন মুঙ্গিয়াগামী থানার কর্তব্যরত পুলিশ কর্মী। আমরা তো মোবাইল করতে ছিলাম, আমরা মুঙ্গিয়াগামী থানার আন্ডারে। তখন ওই আমাদের বড়বাবু জানাইছে যে এদিকে একটা দাবা হোটেলের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে আমরা আইছি, তো দেখি দাবা হোটেলের কাছে নাই, আগে দেখাইতে চাকমাঘাটে দেখলাম যে এখানে একটা বাইক এই অবস্থা আছে। অ্যাক্সিডেন্টে মনে করেন যে কোন ইনজুরি আছে কতজন? ইনজুর তো হয়তো লোকাল এক মন্ডল কমিটির এক দাদার লগে কথা হইলো, এখানে আসিল। তাই কইছে 2 জন আসিল বাইকে চড়া, 2টা ট্রাইবেল ছেলে, ফায়ার ব্রিগেড তারা নিয়ে গেছে, 2 জনই আসিল বাইকে। তো তেলিয়ামুড়া থানা এই জায়গাটা আইসি না এখন অবধি? না, আমরা তো হয়তো মোবাইলে আসছিলাম কাছাকাছি এলাকা, আইসি তেলিয়ামুড়া এখনো আইসে না। দুর্ঘটনাগ্রস্ত বাইকে 2 জন আরোহী ছিলেন এবং আহতদের মধ্যে একজনের নাম মলিন্দ্র দেববর্মা। তবে অপর আহতের নাম জানা যায়নি বলে জানিয়েছেন আহত মলিন্দ্রর আত্মীয়। এমনকি দুর্ঘটনার কারণ সম্পর্কেও তিনি কিছু বলতে পারলেন না। বাইকটার উপরে কোনো খবর পাইতেছে না, বাইক
কি গাড়ির লোকে লাগছে না এমনিতেই? না, আমি কোনো এমন অবস্থা বুঝলে আমি কিছু খবর পাইছি না। খালি অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করে চাকমাঘাট কাছাকাছি এমন অবস্থায়। কয়জন আসছিল বাইকে? বাইকে আছে 2 জন। তারা কি গাড়ির লোকে লাগছে না এমনিতেই? গাড়ির লোকে হচ্ছে না, এমনি হয়েছে আমি খবর পাইছি। আহতরা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের চোট গুরুতর। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বাইকটির কোনো নম্বর ছিল না। এরপরও এই ধরনের নম্বরবিহীন বাইক কিভাবে রাস্তায় চলাচল করতে পারে তা নিয়ে স্বভাবতই ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে মাধববাড়ি গুলিকাণ্ড এলাকা সফরে গিয়ে জানালেন মহারাজা প্রতুল কিশোর দেববর্মা। ত্রিপুরা বিকাশ রাজ্য সরকার পদক্ষেপ হল প্রদীপ কমিশন সহানুভূতিশীল থাকবে বলে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন.কে. সিংহ। জীবিত পিতাকে মৃত বানিয়ে পিতার সম্পত্তি জালিয়াতি করে দখল করার অভিযোগ উঠল 2 ছেলের বিরুদ্ধে। ঘটনা বিশ্রামগঞ্জের বরচলায়। ক্ষয়নদী ভাঙন রোধে রাস্তার সংস্কারের উদ্দেশ্যে বৃহস্পতিবার কোলাপুরের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গেলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা। পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে মহাকরণে রাজ্য সরকার বৈঠক অনুষ্ঠিত। এখন এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লাবোল।